আমরা প্রাইস চেঞ্জ হলে আমাদের প্রফিটে কি ধরনের ইমপ্যাক্ট করতে পারে দেখেছি। কস্ট চেঞ্জ হলে আমাদের প্রফিটে কি ধরনের ইমপ্যাক্ট হতে পারে দেখেছি। আমাদের ভলিউম চেঞ্জ হলে আমাদের প্রফিটে কি ধরনের ইমপ্যাক্ট হতে দেখেছি। প্রাইস এন্ড কস্ট চেঞ্জ হলে আমাদের কি ধরনের ইমপ্যাক্ট, প্রাইস এন্ড কস্ট, প্রাইস এন্ড ভলিউম, কস্ট এন্ড ভলিউম। তো এগুলো চেঞ্জে আমাদের প্রফিটে কি ধরনের ইমপ্যাক্ট করে সেই জিনিসগুলো আমরা দেখেছি। তো আজকের ক্লাসটা বেসিক্যালি আমাদের বাকি যে ইনফরমেশনগুলো বাকি আছে সেগুলো নিয়ে আমরা আজকে কভার করব। ঠিক আছে, আমরা চলে যাই। সবাই কি দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? জি স্যার। ইয়েস স্যার। আমরা আজকে যে কাজটা করব, আমরা কস্ট স্ট্রাকচার নিয়ে কথা বলবো। যে কোনো একটা কোম্পানি, আমি একটু সরাসরি এক্সাম্পল দিয়ে চলে যাই, এটা বেটার হবে। দেখেন এই জায়গায় দুইটা ফার্ম আছে, একটা হলো ব্রকসাইড ফার্ম আর একটা হলো স্টার্লিং ফার্ম। সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। এই বক্সাইড ফার্মে যদি আপনারা দেখেন, তার টোটাল সেলস হলো আমার 1 লাখ টাকা বক্সাইডের, এবং স্টার্লিং এরও 1 লাখ টাকা। আমরা যদি বক্সাইডের আমার টোটাল এক্সপেন্স দেখি 90,000 টাকা, এবং স্টার্লিং এরও টোটাল এক্সপেন্স 90,000 টাকা। তাতে যদি নেট অপারেটিং ইনকাম দেখি তাহলে 10,000। তার মানে টোটাল সেলস অ্যামাউন্ট সমান, টোটাল কস্ট সমান, এবং অপারেটিং ইনকাম সমান। কিন্তু আমরা যদি কস্টের ব্রেকআপে যাই তাহলে ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট ডিফারেন্ট। বক্সাইডের ক্ষেত্রে ভেরিয়েবল এক্সপেন্স হলো অলমোস্ট 60% অফ দ্য সেলস, whereas fixed expense is $30,000. আর স্টার্লিং এর ক্ষেত্রে আমরা যদি বলি, তার ভেরিয়েবল এক্সপেন্স হলো 30% অফ সেলস and 60,000 of fixed expense. So only cost স্ট্রাকচারে একটু চেঞ্জ আছে, আদারওয়াইজ বাকি ইনফরমেশন গুলো কি সেম। এক্ষেত্রে আমরা কিভাবে ডিসিশন নিব যে আসলে কস্ট স্ট্রাকচার অনুযায়ী কোন ফার্মটা ভালো বা বেটার অবস্থায় আছে? কন্ট্রিবিউশন মার্জিন দেখে আমরা ডিসিশন নেব। কন্ট্রিবিউশন মার্জিন যে ফার্মে বেশি হবে আমরা বলতে পারি যে এটা হচ্ছে যে ফিক্সড কস্ট কভার করেও এটা প্রফিটে কন্ট্রিবিউট করতে পারবে বেশি পরিমাণে। এক্স্যাক্টলি, আসলে সবসময় কন্ট্রিবিউশন মার্জিন দেখে আসলে ডিসিশন নেওয়া যায় না। আমরা একটা সিনারিও অ্যানালাইসিস করি, ঠিক আছে? আমি এই জিনিসটা একটা সিনারিও অ্যানালাইসিস করে দেখি। তো আমাদের কয়টা ফার্ম আছে এই জায়গায়? বক্সাইড আর হলো বক্সাইডের ক্ষেত্রে আমার কি কি আছে? অ্যামাউন্ট আর পার্সেন্ট, অ্যামাউন্ট আর হলো পার্সেন্ট। সো বক্সাইড নিলাম, আরেকটা নিলাম আমাদের আছে স্টার্লিং, তাই না? আমরা যদি ইনফরমেশন গুলো যেগুলো দেওয়া আছে এগুলো লিখি, সেলস কত দেওয়া আছে প্রতিটারই 1 লাখ করে, তাই না? সো সেল 1 লাখ, আমরা লেস দেওয়া আছে ভেরিয়েবল এক্সপেন্স প্রথমটা দেওয়া আছে 30,000 তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন কত আসছে? PM 40,000 70,000 আমার লেস ফিক্সড 30,000 ওকে। আমার অপারেটিং প্রফিট 10,000 10,000। কারণ এই পর্যন্ত আমরা জানি, তাই না? এই পর্যন্ত আসলে কি আমাদের কারো কোনো সমস্যা নেই? সমস্যা আছে? আমরা যদি এই জায়গায় পার্সেন্টেজ বের করি, পার্সেন্টেজের ক্ষেত্রে আমার কি হবে? ঠিক আছে, সরি বের করেছিলাম। কত হবে এই জায়গায়? আরো 60,000। এই জায়গায় কারো কোনো কনফিউশন আছে?
তো এটা হলো আমার প্রবলেমটা। আসলে কি কারো কোনো প্রবলেম নাই এই জায়গা পর্যন্ত আছে? কারো কোনো ইস্যু আছে এই পর্যন্ত? আচ্ছা না Okay. স্যার। আমরা সবাই এই পর্যন্ত জানি। এবার আমরা যে কাজটা করি, এই দুইটার ডিফারেন্ট টাইপস অফ সিনারিওতে যাই। ফার্স্ট সিনারিও, সেকেন্ড সিনারিও। ফার্স্ট সিনারিওতে আমরা বলছি যে সেলস রিডাকশন বাই 20% ডিউ টু কোভিড-19। আমরা বললাম যে আমার কি হয়েছে, সেলস রিডাকশন হয়েছে 20%, ঠিক আছে? যদি আমার সেলস রিডাকশন 20% হয় তাহলে আমার এই জায়গায় কত হবে? এই অ্যামাউন্ট গুলো আমি একটু চেঞ্জ করে নিই। ঠিক আছে, আমার সেলস যদি 20% রিডাকশন হয় তাহলে আমার এখন কারেন্ট সেল কত হবে? মাইনাস 80,000। এটা 20%, তাই না? এটাই তো নাকি 80,000। আর আমার ভেরিয়েবল কস্ট কত হবে তাহলে? এত ইনটু কত পার্সেন্ট? 60%। স্যার 48,000। 48,000। তাহলে আমার ফিক্সড কস্ট চেঞ্জ হলে আমার 2000 আসছে। স্টার্লিং এর ক্ষেত্রে আমার তাহলে কি হবে? সেম। স্টার্লিং এর ক্ষেত্রে আমার ভেরিয়েবল কস্ট কত হবে? 24,000। এটা আমরা আরেকটা করি, তারপর আমরা সেলস ইনক্রিজ বাই 20% ডিউ টু কোভিড দিতে পারি না? কি বলবো বলেন? কি দিবেন স্যার? ধরলাম প্রমোশন, ঠিক আছে? তাহলে আমার এখন কারেন্সি কত হবে? 1,20,000। তাহলে আমার কি হতে কত হবে? ঠিক আছে, আমরা যদি এটাতে আসি তাহলে কত হবে? ওকে, আমি এটাই সরাসরি বসিয়ে দিই। এবার আমরা আসি ঘটনাতে। সেলস যদি রিডাকশন হয় তাহলে দেখেন স্টার্লিং এর ক্ষেত্রে কি হচ্ছে? লস হচ্ছে। বাট বক্সাইটের ক্ষেত্রে কি হচ্ছে? স্টিল প্রফিট হচ্ছে। আর সেলস যদি ইনক্রিজ করে তাহলে দেখেন বক্সাইটের ক্ষেত্রে ইনক্রিজ করতেছে কত? 18,000। স্টার্লিং এর ক্ষেত্রে ইনক্রিজ করতেছে কত? 24,000। আসলে সিনারিওটা কেন? এবার আমরা আসি, আমরা একটু অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস অফ বক্সাইট। ভেরিয়েবল এক্সপেন্স রেশিও কত বক্সাইটের ক্ষেত্রে? 60%। এটা কি মিন করে বলেন তো? সেল কমার সাথে সাথে তো ভেরিয়েবল এক্সপেন্স গুলো কমে গেছে। না, আমরা বলছি যে বক্সাইটের ক্ষেত্রে ভেরিয়েবল এক্সপেন্স রেশিও 60%, whereas আমার স্টার্লিং এর ক্ষেত্রে আমার ভেরিয়েবল এক্সপেন্স রেশিও কত বলেন? আমার বক্সাইটের ক্ষেত্রে ভেরিয়েবল এক্সপেন্স রেশিও হলো 60%, আর স্টার্লিং এর ক্ষেত্রে 60%। আর আমরা যদি এটাতে যাই, এই জিনিসটা আমরা কি বুঝি? আমার সেলের হচ্ছে সেল যখন করি তখন আলটিমেটলি ভেরিয়েবল এক্সপেন্সের তুলনায় আমার হচ্ছে 60% লাভ থাকে। না, আমি আসলে এই জায়গা থেকে কস্ট স্ট্রাকচারের ব্যাপারে ডিসিশন নিতে পারছি। আমরা তো বুঝতে পারছি যে জি বলেন। এখানে দেখা যাচ্ছে স্যার ভেরিয়েবল এক্সপেন্সটা দুইটা কোম্পানির ভিতরে অনেক ডিফারেন্স থাকার কারণে প্রথমে আমরা একটু বলি ভেরিয়েবল এক্সপেন্স আমরা আসলে নরমালি এটা কি ধরনের মেথড ইউজ করা হয়েছে? কন্ট্রিবিউশন মার্জিন যেহেতু বলছে, কোন মেথড ইউজ করা হয়েছে? ভেরিয়েবল কস্টিং মেথড, তাই না? বা কন্ট্রিবিউশন মার্জিন মেথড। এই কন্ট্রিবিউশন মার্জিন মেথডে ভেরিয়েবল এক্সপেন্সে কি কি কম্পোনেন্ট থাকে? ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড থাকে। তাই না? এই ভেরিয়েবল সিউজিএস এ কি কি থাকে? লেবার আর হলো ওভারহেড। ম্যানুফ্যাকচারিং ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ঠিক আছে? এখন দেখেন এটা আমি বললাম এটা আছে হলো আমার স্টার্লিং এর ক্ষেত্রে।
আমরা যদি বক্সারের ক্ষেত্রে স্টার্লিং এর ক্ষেত্রে তো সেম, তাই না? এই দুটো তো বক্সাইড এবং স্টার্লিং এর ক্ষেত্রে সেমই হওয়ার কথা। বক্সাইড আমাকে যে প্রোডাক্টটা সেল করে, স্টার্লিং আমার সেম প্রোডাক্টটাই সেল করে। বক্সাইডের ক্ষেত্রে আমার যদি এই ঘটনাটা হয় স্টার্লিং এর ক্ষেত্রে, দুটোর মধ্যে ডিফারেন্সটা কি হবে বলেন তো? দেখ বক্সাইডে তো সেম মেটেরিয়াল ইউজ করে, তাহলে সমস্যাটা কোন জায়গায়? একটা স্যার লেবার কস্ট বেশি আর একটা স্যার অটোমেটেড টাইপের লেবার কস্ট কম। এই যে দেখেন আমাদের যখন ভেরিয়েবল এক্সপেন্স রেশিওতে এই জায়গায় আমরা ডিফারেন্স দেখতেছি 60% আর 30%, ইট মিন্স দ্যাট একটা কোম্পানি হলো অটোমেটেড আর একটা কোম্পানি হাইলি ডিপেন্ডেন্ট অন লেবার। জি স্যার। এখন আমরা আসি, কোন কোম্পানি যদি অটোমেটেড হয় তার কি ধরনের কস্ট বেশি হয়? অটোমেটেড হলে তার কোন ধরনের কস্ট বেশি হবে? কারণ কি আমার এই অটোমেটেড হলে তার মেশিন থাকবে, মেশিনের ডিপ্রিসিয়েশন থাকবে, মেশিন রান করাইতে হবে, ফিক্সড এক্সপেন্স হবে। তাহলে নরমালি কোনো কোম্পানি যদি অটোমেটেড হয় তাহলে তার কি হবে? ফিক্সড কস্ট বেশি হবে, বেশি হবে। আর কোন কোম্পানি যদি অটোমেটেড না হয় তার কি কস্ট বেশি হবে? ভেরিয়েবল কস্ট বেশি হবে। তার মানে বক্সাইড হলো লেবার ওরিয়েন্টেড কোম্পানি। সো এই জায়গা থেকে আমরা ডিসিশন নিতে পারি এটা লেবার ওরিয়েন্টেড কোম্পানি, আর স্টার্লিং ক্ষেত্রে ডিসিশন নিতে পারি এটা হলো অটোমেটেড। এই পর্যন্ত এই জায়গায় কারো কোনো কনফিউশন আছে কিনা একটু বলেন। এই যে কথাটা বলছে এটার মধ্যে কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে? না স্যার। তাহলে আমরা বলছি যে দুইটা কোম্পানি যদি সেম স্ট্রাকচার হয়, তাহলে সেলও সেম হয়, টোটাল কস্টও সেম হয়, অপারেটিং প্রফিটও সেম হয়। এরপরে যদি আমরা ভিতরে কস্ট অ্যানালাইসিস করে দেখি কোন একটা কোম্পানির ভেরিয়েবল এক্সপেন্স কম, কোন একটা কোম্পানি ফিক্সড এক্সপেন্স কম বা বেশি, তাহলে ভেরিয়েবল এক্সপেন্স যার বেশি সেটা নরমালি হবে লেবার ওরিয়েন্টেড কোম্পানি, আর ফিক্সড এক্সপেন্স যার বেশি সেটা হবে অটোমেটেড কোম্পানি, অর্থাৎ হাইলি ডিপেন্ডেন্ট অন মেশিন। এবার আমরা আসি সেকেন্ড। এখন নরমালি ধরেন কোভিড-19 এর কারণে সেলস কমে গেছে, কমে গেলে কি হবে? যে অটোমেটেড কোম্পানি সে কি তার কস্ট কমাইতে পারবে? ধরেন সেল বাড়লো বা কমলো তার কি কস্ট কমবে? না স্যার, ফিক্সড কস্ট তো কমবে না। কিন্তু যা লেবার ওরিয়েন্টেড কোম্পানি তার যদি সেলস কম হয় বা প্রোডাকশন কমে যায়, অটোমেটিক্যালি কি হবে? তার লেবার কস্ট কমতে পারে। লেবার কস্ট কমে যাবে, কমবে না? লেবার ছাঁটাই করে দিলে স্যার কমে যাবে। ছাঁটাই করতে পারে, অথবা যেহেতু প্রোডাকশন কম হয়েছে লেবারের পেমেন্ট কম পাবে, তাই না? তাহলে দেখেন আমাদের কি হয়েছে, আমাদের যখন 20% রিডাকশন হয়েছে, বক্সাইডও সেল করছে 80,000, আমার স্টার্লিংও সেল করছে 80,000। কিন্তু যদি আমরা কস্ট স্ট্রাকচারে দেখি, আমার এই জায়গায় যেহেতু বক্সাইডের ক্ষেত্রে আমার হাইলি ডিপেন্ডেন্ট অন লেবার, তার আমার কস্ট রিডাকশনের ক্ষেত্রে আমরা দেখি তার টোটাল কস্ট কত হয়েছে? 48,000 30,000 কত হয়েছে? 78,000। কিন্তু আমরা স্টার্লিং এর ক্ষেত্রে দেখি তার টোটাল কস্ট কত হয়েছে ওই সময়? 60,000। 84,000। 24,000 প্লাস 60,000 কত? হ্যাঁ 24,000 84,000। তাহলে দেখেন বক্সার একটা কি পাইছে? একটা অ্যাডভান্টেজ পাইছে। অ্যাডভান্টেজটা কোন দিকে পাইছে? কারণ তার ভেরিয়েবল কস্ট, যে আমার ভেরিয়েবল কস্ট কম্পারেটিভলি কি করছে? বেশি কমছে স্টার্লিং এর তুলনায়। কারণ ফিক্সড কস্ট দুজনের কেউই কি করতে পারবে না, কমানোর কোনো সুযোগ নেই। তাহলে কোন জায়গায় ইমপ্যাক্ট করবে? তার ভেরিয়েবল কস্টে ইমপ্যাক্ট করবে। তার মানে বক্সার যখন সেল রিডাকশন করবে তখন তার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য তার সেলস রিডাকশন কত হবে? তার ভেরিয়েবল কস্ট রিডাকশন 60% হবে। হোয়াট ইজ স্টার্লিং এর ক্ষেত্রে তার ভেরিয়েবল কস্ট রিডাকশন কত হবে? সরি এই জায়গায় এটা একটু ভুল হয়েছে, 30% কম হবে স্যার। এক মিনিট এই জিনিসটা ঠিক হয়নি স্যার 100 ধরে করতে হবে স্যার, তাহলে বোধহয় বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এটা ফর্মুলাতে একটু প্রবলেম ছিল। অ্যামাউন্ট ঠিক আছে। তার মানে দেখেন আমরা যদি দেখি তার কিন্তু কোনো রেশিওতে কোনো চেঞ্জ হয় না, ভেরিয়েবল এক্সপেন্স রেশিও বা আমার কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, এটাতে কিন্তু কোনো চেঞ্জ হয় না। চেঞ্জ হচ্ছে কি, আমরা যদি 100 টাকা বক্সাইড আমরা সেল করি, তার 60 টাকা হবে কি তার ভেরিয়েবল কস্ট। মানে একটা যদি 100 টা আমি 10টা প্রোডাক্ট তার সেল করছি 100 টাকায়, এখন
তাহলে একটা প্রোডাক্টে তার ভেরিয়েবল কস্ট কত 6 টাকা। তো সে যদি একটা প্রোডাক্ট কম তৈরি করে তাহলে তার ভেরিয়েবল কস্ট অ্যাভয়েড করতে পারবে কত টাকা? 6 টাকা। 6 টাকা। ওয়াইজ স্টার্লিং একটা প্রোডাক্ট কম যদি প্রোডাকশন করে তাহলে সে অ্যাভয়েড করতে পারবে কত টাকা? 3 টাকা। তাহলে বক্সাইট যেহেতু লেবার ওরিয়েন্টেড কোম্পানি, সে যতটুকু ভেরিয়েবল কস্ট অ্যাভয়েড করতে পারবে, স্টার্লিং কি করতে পারবে না? সেই অ্যামাউন্টটা অ্যাভয়েড করতে পারবে না। যার কারণে ইকোনমি যখন খারাপ সিনারিও হবে, ধরুন এই কোভিডের সময় যারা লেবার ওরিয়েন্টেড কোম্পানি তারা কি করবে? একটা অ্যাডেড অ্যাডভান্টেজ পাবে। আবার উল্টাটা দেখেন, ইকোনমি যখন গ্রো করবে তখন কি হবে? দেখেন আমার যদি এই জায়গায় 1,20,000 টাকা হয়, তাহলে আমার এই জায়গায় যদি আমরা এই গঠনটা করি তাহলে গঠনটা কি দেখা যাবে দেখি। তার মানে সেলস যদি বাড়ে তাহলে আমার বক্সেটের ক্ষেত্রে আমার ভেরিয়েবল কস্ট বাড়বে পার ইউনিটের জন্য কত টাকা? 6 টাকা। কিন্তু আমার স্টার্লিং এর ক্ষেত্রে পার ইউনিট কত বাড়বে? 3 টাকা। 3 টাকা। তাহলে স্টার্লিং কি করবে? তখন আবার সেটার জন্য একটা অ্যাডেড অ্যাডভান্টেজ পাবে। তার মানে ইকোনমিক সিনারি যদি ভালো হয় তাহলে অটোমেটেড কোম্পানির জন্য বেটার, আর যদি ইকোনমিক সিনারি খারাপ হয় তখন লেবার ওরিয়েন্টেড কোম্পানির জন্য কি ভালো। তার মানে আমরা কোনো কোম্পানি কস্ট স্ট্রাকচার ভালো না খারাপ এটা ডিপেন্ড করবে যে মার্কেটে এটা অপারেট করবে, সেই মার্কেট সিচুয়েশন, সেই মার্কেটের এনভায়রনমেন্ট, কাস্টমারের প্রিফারেন্স, ইকোনমিক কন্ডিশন, গভর্নমেন্টের পলিসি, এভরিথিং। আমার কথা কি বুঝতে পারছেন? স্যার মাঝে মাঝে একটু ব্রেকডাউন হচ্ছে। আমি বলছি যে আমরা যখন বলি যে কোনো কোম্পানি কস্ট স্ট্রাকচার ভালো, এই কস্ট স্ট্রাকচার ভালো ও খারাপ এটা আমরা ডিরেক্টলি বলতে পারি না। এই জিনিসটা ডিপেন্ড করে সার্টেন ফ্যাক্টরের উপর। ফ্যাক্টরগুলো কি কি হতে পারে? এই যে ধরেন এখন যে কোম্পানিগুলো আমরা চিন্তা করি, কোভিড-19 এর কারণে অনেক কোম্পানি আছে যাদের কনজিউমার ডিমান্ড কমে গেছে, অনেক কোম্পানি আছে যাদের আবার কনজিউমার ডিমান্ড বেড়েছে। ধরেন আপনি যদি ডেইলি নেসেসিটির কথা চিন্তা করেন সেই কোম্পানিগুলো কিন্তু ডিমান্ড ঠিক আছে, বাট আপনি যদি এক্সেপশনাল প্রোডাক্টের কথা চিন্তা করেন সেই কোম্পানির ডিমান্ড কিন্তু ঠিক নেই। আবার আমরা যদি ফার্মাসিউটিক্যাল কোম্পানির কথা চিন্তা করি তাদের কিন্তু ডিমান্ড বেড়েছে, তাই না? তাহলে এই যে জিনিসগুলা ডিমান্ড বাড়বে কমবে এগুলো ডিপেন্ড করবে কিসের উপর? কাস্টমারের নিডস এর উপর ফার্স্ট, কাস্টমারের প্রিফারেন্সের উপর, ইকোনমিক কন্ডিশনের উপর। কারণ আমার কাছে যদি টাকা না থাকে তাহলে আমি তো পারচেজ করতে পারবো না, তাই না? তাহলে ইকোনমিক কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। গভর্নমেন্টের ডিফারেন্ট টাইপস অফ পলিসি আছে, এই পলিসিগুলো এটার উপর ইমপ্যাক্ট করবে। একটা হলো ফিসকাল পলিসি আর একটা হলো মনিটারি পলিসি। এই দুটারও একটা ইমপ্যাক্ট থাকবে। কারণ হঠাৎ করে আমি যে কোম্পানিতে অপারেট করি, গভর্নমেন্ট কি করলো জুলাইয়ের 1 তারিখে যে বাজেট ঘোষণা করে সেই সময় বললো যে আমার প্রোডাক্টের উপর ভ্যাট বাড়িয়ে দিবে, বা আমার প্রোডাক্টের উপর যে র মেটেরিয়াল আছে র মেটেরিয়ালে আমার এখন কি করতে হবে? বেশি ট্যাক্স দিতে হবে। তাহলে আমার কোম্পানি কি করবে? প্রোডাকশনের কস্ট বেড়ে যাবে, আর প্রোডাকশনের কস্ট যদি বেড়ে যায় তাহলে আমার কি হবে? সেলস ইমপ্যাক্ট করবে। আবার ধরেন আরেকটা সিনারিতে বললাম, গভর্নমেন্ট কি করলো তার যে মনিটারি পলিসিতে বলে পড়লো যে না ইন্টারেস্ট রেট আমরা বাড়াই দেবো। তো ইন্টারেস্ট রেট যদি আমি বাড়াই দিই তাহলে আলটিমেটলি এটা কি হবে? আমি তো ব্যাংক থেকে ফাইন্যান্সিং নিয়ে আমি আমার প্রোডাকশন গুলো করি, তাই না? আইদার ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং অথবা আমার লং টার্ম ফাইন্যান্সিং। তো এই ফাইন্যান্সিং এর কস্ট যদি বেড়ে যায় আলটিমেটলি আমার প্রোডাকশনে কি হবে? ইমপ্যাক্ট করবে। অথবা ধরেন আমি কেমিক্যাল কোম্পানি, সো আমি যে এনভায়রনমেন্টে কাজ করি সেই এনভায়রনমেন্টে এটা কি করছে? হিউজ ইমপ্যাক্ট করতেছে। যার কারণে যারা এনভায়রনমেন্টালিস্ট আছে তারা কি করলো? এটা নিয়ে প্রটেস্ট করলো, সো আমি কেমিক্যাল প্রোডাকশন করতে পারবো না এই এলাকায়। সো এটা হলো সিঙ্গেল একটা ফ্যাক্টর না, মাল্টিপল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এটা ডিপেন্ড করে আসলে কোন ধরনের কোম্পানি কস্ট স্ট্রাকচার কেমন হবে। সো আমরা বেসিক্যালি আমরা যখন বলবো যে কোনো কোম্পানি কস্ট স্ট্রাকচার ভালো না খারাপ, ইটস ডিপেন্ডস অন টু মেনি ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলো দেখে আমাকে ডিসিশন নিতে হবে যে আমার কোম্পানি কস্ট স্ট্রাকচার ভালো না খারাপ। তার মানে সহজ কথা আমরা বলতে পারি যে কোনো কোম্পানি যদি কোনো ইকোনমিক ডাউন টার্ন হয় বা এই ধরনের কোনো সিনারি হয় যার কারণে আমার সেলস রিডাকশন হয়, সেক্ষেত্রে আমার লেবার ওরিয়েন্টেড কোম্পানিগুলো সুবিধা পেয়ে থাকে। আর যদি ইকোনমি বুমিং হয় অর্থাৎ সেলস কন্টিনিউয়াসলি বাড়তেই থাকবে এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে আমার অটোমেটেড কোম্পানিগুলো ভালো অবস্থায় থাকে। ঠিক আছে? আর কোনো কনফিউশন আছে? এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? তাহলে মোটামুটি আমরা এই ডিসিশনটা নিয়ে নিলাম, তাই না? জি স্যার। স্যার একটা জিনিস জি স্যার, তাহলে মানে এই যে কস্ট স্ট্রাকচারের যে ব্যাপারটা সেটা কি সহজে কি স্যার ভালো খারাপটা বলা যায় না স্যার? কারণ না, বলা যায় না। আপনি কিভাবে বলবেন যে এটা ভালো না খারাপ? সেটাই স্যার, মানে মানে একটা আনসার্টেইন একটা কার সাথে বেস করে বলা যাচ্ছে মানে কারোর সাথে তো কম্পারিজন করতে পারবেন না আপনি, তাই না? না স্যার, সেটাই। তো এটা আমরা বলতে পারি। এখন আমরা যদি এই কোম্পানির মার্জিন অফ সেফটির কথা আসি, একটু হাইড করে দিন। একটা কোশ্চেন আছে। জি প্লিজ।
হ্যালো হ্যাঁ জি বলেন। স্যার যদি সেম ইকোনমিতে দুইটা কোম্পানি হয় আর দুটোই যদি লেবার ওরিয়েন্টেড হয় বা দুটোই যদি আপনার অটোমেটেড হয়, হুম। তখন একটার প্রফিট কম আর একটার প্রফিট বেশি, তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করতে পারি, কি ডিসিশনটা আসতে পারে? আপনি কস্ট স্ট্রাকচার দিকে দেখবেন যে আসলে তার ভেরিয়েবল কস্টের স্ট্রাকচারটা দেখবেন, তার ফিক্স কস্টের স্ট্রাকচারটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন কোম্পানির অবস্থান কি। কোন কোম্পানি হয়তো হাইলি ডিপেন্ডেন্ট অন ব্যাংক বোরিং, হয়তো আরেকটা কোম্পানির ক্ষেত্রে তার আসলে বোরিং নেই। আবার কোন কোম্পানির ক্ষেত্রে দেখা যাচ্ছে তার কস্ট স্ট্রাকচারটা অর্থাৎ বোরিং প্লাস ইকুইটি দুইটা মিলে তার লং টার্ম যে ফাইন্যান্সিং আছে সেটা অপটিমাম সিনারিতে আছে। তো সহজ কথা, আমরা এত সহজে বলতে পারি না যে কোনটা কস্ট স্ট্রাকচার ভালো কোনটা কস্ট স্ট্রাকচার খারাপ। সেম কোম্পানি, ধরেন বক্সার স্টার্লিং দুইটা লেবার ওরিয়েন্টেড কোম্পানি, সবই ঠিক আছে, কিন্তু আমার আবার যদি আমি দেখি যে তার ফান্ড স্ট্রাকচার বা ক্যাপিটাল স্ট্রাকচার দিকে দেখি, তখন হয়তো আমরা দেখতে পাবো কোনো কোম্পানি হাইলি ডিপেন্ডেন্ট অন লোন, কোনো কোম্পানি হাইলি ডিপেন্ডেন্ট অন ইকুইটি, অথবা কোনো কোম্পানি হয়তো ব্লেন্ডিং অফ বোথ দিস। তো আমরা আসলে ডিরেক্টলি ভাবে বলতে পারি না। তো আমাদের আরো অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো আমাদের এই জায়গায় আসলে কনসিডার করতে হবে। ঠিক আছে? তো আমি এই জায়গায় শুধু একটা ইনকাম স্টেটমেন্ট দেখে কথা বলছি। আমার ক্যাপিটাল স্ট্রাকচার দেখতে হলে আমাকে কি করতে হবে? ব্যালেন্স শিটও দেখতে হবে। কারণ ক্যাপিটাল স্ট্রাকচারের উপরে তো ডিপেন্ড করে যে আমরা আমাদের ওনাদের কি পরিমাণ রিটার্ন দিব, তাই না? আবার আমার বোর্ডিং এর উপর ডিপেন্ড করে যে আমার এই জায়গায় ইন্টারেস্ট এক্সপেন্স হবে কি হবে না। তো সহজ কথা, আমরা এত সহজে আসলে বলতে পারি না কোনটা ভালো বা কোনটা খারাপ। বাট যেহেতু আমরা ফাউন্ডেশন লেভেলে বা একবার ফান্ডামেন্টাল লেভেলে পড়ছি, তো আমরা এই জায়গা থেকে ডিরেক্টলি বলবো যে ইটস ডিপেন্ডস অন যে আসলে আমাদের ইকোনমিক কন্ডিশন কি হবে, আমার সারাউন্ডিং এনভায়রনমেন্ট কি হবে, আমার গভর্নমেন্টের পলিসি গুলো কি হবে সেগুলোর উপর। ঠিক আছে? আচ্ছা, আমি একটু এটা এটা শেষ করি, তারপর বলি। এই জায়গা থেকে যদি আমরা মার্জিন অফ সেফটি বের করতে যাই, মার্জিন অফ সেফটি, তাহলে সিনারি গুলো আমরা একটু দেখি। মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটি মানে কি বলতো? স্যার ব্রেক ইভেনের পরে ব্রেক ইভেনের উপরে যেটুকু প্রফিট থাকে সেটাই কই মার্জিন অফ তাহলে সেফটি। আমরা যদি তাহলে এই জায়গা থেকে ব্রেক ইভেন অ্যামাউন্ট বের করতে যাই, ব্রেক ইভেন অ্যামাউন্ট, তাহলে বক্সের ক্ষেত্রে ব্রেক ইভেন অ্যামাউন্ট কত হবে? স্যার ফিক্সড কস্ট বাই ইউনিট সেলিং প্রাইস বা ইউনিট ভেরিয়েবল কস্ট, ইউনিট স্যার ইন কন্ট্রিবিউশন মার্জিন। কত আসছে? 75,000 আমরা যদি স্টার্লিং এর ক্ষেত্রে যাই কত? স্যার 85,714। তাহলে জিনিসটা দেখেন, তাহলে দেখেন বক্সাইট খুব সহজে কি করতে পারে, তার ব্রেক ইভেন পয়েন্ট রিচ করতে পারে। হোয়ারএস স্টার্লিং এর ক্ষেত্রে আমার কি করতে হবে? আর একটু বেশি সেল করতে হবে, তাই না? এই সিনারিটা বুঝতে পারছেন সবাই? স্যার তাহলে দেখেন, আমি যদি আমার যে সিনারিওটা, বক্সাইট যেহেতু লেবার ওরিয়েন্টেড কোম্পানি, সো আমরা বলতেছি যে তার ব্রেক ইভেন পয়েন্ট হলো 75,000। হোয়ারএস স্টার্লিং হলো আমার অটোমেটেড কোম্পানি, তো তার ব্রেক ইভেন বেশি, 85,714। কেন বেশি? কারণ তার ফিক্সড এক্সপেন্স বেশি। ঠিক আছে? এখন আমরা যদি মার্জিন অফ সেফটি বের করতে যাই, তাহলে এই জায়গা থেকে আমরা যদি মার্জিন অফ সেফটি অ্যামাউন্ট বের করতে যাই, তাহলে কত হবে? 25,000। মার্জিন অফ সেফটি অ্যামাউন্ট কত হবে? কত হবে? Total sales minus break even সেলস sales. মাইনাস Break even sales. 25,000। তাহলে দেখেন মার্জিন অফ সেফটি কার বেশি? Box side. বক্স লেবার বক্স সাইডে ডেফিনেটলি বক্সের মার্জিন অফ সেফটি কি হবে? বেশি। বেশি হবে। আমরা যদি এই জায়গায় মার্জিন অফ সেফটি পার্সেন্টেজ বের করি, তাহলে কত হবে? মার্জিন অফ সেফটি বারগুলো আমার 40% স্যার। By sales into 100. তাহলে দেখেন মার্জিন অফ সেফটিটা কার বেশি? Sir, box side. আমরা বক্স সাইড সেলস রিডাকশন অ্যাবজর্ব করতে পারবে 25%, হোয়ারএস স্টার্লিং সেলস রিডাকশন অ্যাবজর্ব করবে কত পার্সেন্ট? 14.29% পর্যন্ত। Box তাহলে side. তাহলে দেখেন এই ধরনের সিনারিওতে আমরা যখন কথা বলবো, তাহলে এখন আমি যদি এখান থেকে অন্য কোনো কিছু জানি না, আমরা এই জায়গা থেকে যদি কস্ট স্ট্রাকচার কার বলো আমরা দেই, তাকে আমি ডিসিশন নিতে পারবো। কি ডিসিশন নিতে পারবো? যে আমরা যদি মার্জিন অফ সেফটি দিয়ে কনসিডার করি, তাহলে মার্জিন সেফটি বক্স এর ক্ষেত্রে 25%, whereas margin of safety for sterling is 14.29%. First, so in that condition, এই ইকোনমিক সিনারিওতে আমার ব্রেক ইভেন পয়েন্ট যদি আমরা চিন্তা করি, বক্স এর 75,000, whereas sterling এর ক্ষেত্রে হলো 85,000. So in this scenario আমরা এটা বলতে পারি যে বক্স সাইডের কস্ট স্ট্রাকচারটা বেটার পজিশনে আছে, বলতে পারি না? Yes, sir. এবার আমরা যাই, আমরা যদি সেম জিনিসটা আমরা ধরেন 20% ইকোনমিক সিনারি ডাউন 20%, সেটাতে আমরা ইউজ করি, তাহলে ঘটনাটা কি হচ্ছে দেখেন, বা 20% ইনক্রিজে যদি ইউজ করি তাহলে ঘটনাটা কি হচ্ছে?
আমার মার্জিন অফ সেফটি কত? এটা 6.25. 20% রিডাকশন গেল, এটা মার্জিন অফ সেফটি কি? নেগেটিভ। এই জায়গায় দেখেন আমরা যদি মার্জিন অফ সেফটি চিন্তা করি কি অবস্থা আছে। তো আমরা আসলে কোনো কিছু বললে ইটস ডিপেন্ড অন, তাই না? এটা ডিপেন্ড অন টু মেনি ফ্যাক্টর। সো এই মার্জিন অফ সেফটি কিভাবে বের করছে সেটা কি আমরা বুঝতে পেরেছি এই জায়গা থেকে? জি স্যার। আর কোনো কনফিউশন আছে এখানে? না স্যার। মার্জিন অফ সেফটিটা একটু আরেকবার দেখাবেন স্যার। মার্জিন অফ সেফটি অ্যামাউন্টটা 25,000। মার্জিন অফ সেফটিটা আসলে কি? মার্জিন অফ সেফটি হলো এই যে মার্জিন অফ সেফটি অ্যামাউন্ট বাই হলো সেলস অ্যামাউন্ট, ঠিক আছে? তাহলে এই 25,000কে যদি আমি 1 লাখ দিয়ে ভাগ করি তাহলে 25% হবে। এটা হলো মার্জিন অফ সেফটি পার্সেন্টেজ। আর এই মার্জিন অফ সেফটিটা কি? এটা হলো আমার যে সেলস অ্যামাউন্ট আছে, আমরা যদি ফর্মুলাটা এক্সপ্লেইন বাজেটেড সেলস থেকে ব্রেক ইভেন পয়েন্ট সেলস বাদ দিচ্ছি। তাহলে দেখেন আমি কি করেছি, Break-even sales. B35 মাইনাস B52, B35 কি আছে? সেলস, মাইনাস B52 আছে ব্রেক ইভেন অ্যামাউন্ট। তার মানে আমার সেলস থেকে যদি ব্রেক ইভেন অ্যামাউন্টটা মাইনাস করি তাহলে যেটা থাকবে সেটাকে বলা হয় মার্জিন অফ সেফটি অ্যামাউন্ট। আর মার্জিন অফ সেফটিকে যদি আমরা সেলস অ্যামাউন্ট দ্বারা ভাগ করি তাহলে সেটাকে বলা হবে মার্জিন অফ সেফটি পার্সেন্টেজ, ঠিক আছে? কোনো কোশ্চেন? স্যার এই মার্জিন অফ সেফটি আসলে কি ইন্টারপ্রিট করে এখানে? মার্জিন অফ সেফটি ইন্টারপ্রেট করে আপনার যদি সেলস রিডাকশন 25% হয় তাহলে আপনি ব্রেক ইভেন পর্যন্ত পৌঁছাতে পারবেন। তার মানে আপনি সেলস রিডাকশন অ্যাবজর্ব করতে পারবেন আপ টু 25% বক্সের ক্ষেত্রে। আমার কথা বুঝতে পারছেন? তার মানে দেখেন আমি যদি এই 1 লাখ থেকে মাইনাস 25% সেলস রিডাকশন করি ইনটু 25%, আমার কত আসবে? 75,000। তার মানে আমি আমার ব্রেক ইভেন পর্যন্ত আসতে পারবো। তার মানে আমি এই সেলস রিডাকশন কত পর্যন্ত বের করতে পারবো? আপ টু 25%। তার মার্জিন অফ সেফটি ইন্ডিকেট করে যে আপনি কি হচ্ছে ব্রেক ইভেন্টের বেশি আপনার এখন কারেন্টলি সেল আছে 25%। এখন কোনো ইকোনমিক ডাউনটার্ন যদি হয় তাহলে ইউ আর এবল টু অ্যাবজর্ব 25% শক অফ দ্য সেলস অ্যামাউন্ট। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তো আমরা মার্জিন অফ সেফটি কিভাবে করে সেটা আমরা বুঝে গেছি। এবার আসি আমরা ডিগ্রি অফ অপারেটিং লেভারেজে। দেখা যাচ্ছে না সমস্যা হচ্ছে? দেখা যাচ্ছে। এখন কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ আসলে কিছু না, এটা হলো একটা শর্টকাট ফর্মুলা। যে ফর্মুলা আমাকে বলছে যে আমার যদি সেলস চেঞ্জ হয় এই সেলসের সাথে সাথে আমার অপারেটিং প্রফিট কতটুকু চেঞ্জ হবে। তার মানে এটা একটা সেন্সিটিভিটি বের করে যে আপনার সেলস চেঞ্জের সাথে সাথে অপারেটিং প্রফিটের চেঞ্জটা কতটুকু হবে, ঠিক আছে? আমি আবারও বলছি, ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ এটা কি মেজার করে যে আপনার অপারেটিং ইনকামটা কতটুকু সেন্সিটিভ ইন রেসপেক্ট টু সেলস। আমরা ডিগ্রি অফ অপারেটিং আমি একটু পরে আসতেছি। ডিগ্রি অফ অপারেটিং লেভারেজটা বের করার ফর্মুলা হলো আপনার যে কন্ট্রিবিউশন মার্জিন আছে এটাকে যদি অপারেটিং ইনকাম দ্বারা ভাগ করেন তাহলে আপনার ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ বের হবে। তাহলে আমি যদি এই প্রবলেমটাতে আসি, এটা একটু হাইড করে ফেলি। আমি যদি ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ এই জায়গা থেকে বের করতে যাই, অপারেটিং লেভারেজ আমার বলছি ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ সমান হলো CM ডিভাইড বাই CM ডিভাইড। আচ্ছা আমার 1 মিনিট আমাকে একটু সময় দেন, আমার ল্যাপটপের চার্জ অলমোস্ট শেষ। আমি একটু ইয়া করি, আমি চার্জারটা একটু লাগিয়ে দিই, ঠিক আছে? 1 মিনিট। জি স্যার। সবাই তো দেখতে পাচ্ছেন তাই না? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ যদি আমরা বলি, আমাদের ডিগ্রি অফ অপারেটিং লেভারেজটা হবে আমাদের যে কন্ট্রিবিউশন মার্জিন আছে, কন্ট্রিবিউশন মার্জিনকে যদি আমরা অপারেটিং প্রফিট দিয়ে ভাগ করি তাহলে যেটা বেরোবে সেটাকে বলে ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ। তাহলে দেখেন এই জায়গায় ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ বক্সের ক্ষেত্রে কত? 4।
আমার স্টার্লিং এর ক্ষেত্রে কত দেখেন 3 আমার 4 আর হলো 7 আমার বক্সের ক্ষেত্রে হলো 4 স্টার্লিং এর ক্ষেত্রে কত 7 তার মানে আমার এটা বলছে আমার যদি সেলস 1% চেঞ্জ হয় ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ চেঞ্জ হবে বক্সের জন্য 4%। আমার স্টার্লিং এর ক্ষেত্রে আমার সেলস যদি 1% চেঞ্জ হয় তার প্রফিট চেঞ্জ হবে কত পার্সেন্ট 7%। তাহলে এই জায়গায় আসি তাহলে আমরা কিভাবে বের করতে পারি এবার আমরা আসি এখানে আমার প্রফিট এই জায়গায় চেঞ্জ হচ্ছে কত পার্সেন্ট সেলস কত রিডাকশন হচ্ছে 20%। কত রিডাকশন হচ্ছে প্রথমে কোভিড সিনারিওতে এখানে আমার সেলস রিডাকশন হচ্ছে 40%। যদি 40% হয় আমরা একটু ডিগ্রি অফ অপারেটিং লেভারেজটা ওই জায়গায় নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে আমরা একটু দেখি তাহলে আমার ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ কত হচ্ছে 16 আর একটা হলো -14। এই ক্ষেত্রে এটা দিয়ে আমরা আসলে কি করব আমরা একটু বলি এটাতে আসেন না। তাহলে আমার এই জায়গায় যদি আমরা আসি আমার সেলস চেঞ্জ কত পার্সেন্ট হইছে 20%। তাহলে আমরা এই জায়গা থেকে আমার স্টার্লিং এর ক্ষেত্রে সরি বক্সের ক্ষেত্রে আমার প্রফিট চেঞ্জ হবে কত পার্সেন্ট 80%। আর এটার ক্ষেত্রে আমার প্রফিট চেঞ্জ হবে 140%। ঠিক আছে যদি 20% রিডাকশন হয় তাহলে আমরা আসি আমার কারেন্ট আগের প্রফিট কত ছিল 10,000 আমার কারেন্ট প্রফিট কত 2,000। তার কোনো সন্দেহ আছে তাহলে প্রফিট চেঞ্জ কত আচ্ছা আপনারা কি আমার কথা বুঝতে পারছেন হ্যাঁ একটু আমি আবার আমার মনে হয় যে আপনারা একটু সবাই কনফিউশন ক্রিয়েট করছেন আমি আবার এই জিনিসটা আবার বলি আমি বললাম যে আমার ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ বলতে আমরা বলছি যে আমরা যদি কন্ট্রিবিউশন মার্জিনকে অপারেটিং প্রফিট দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি হবে ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ হবে। ডিগ্রি অফ অপারেটিং লেভারেজটা আসলে কি করে এটা আমাদেরকে বলে যে আমার 1% যদি সেলস চেঞ্জ হয় তাহলে আমার প্রফিট কতটুকু চেঞ্জ হবে। যেহেতু আমার বক্স সাইডের ক্ষেত্রে যদি 1% সেলস চেঞ্জ হয় তাহলে তার প্রফিট চেঞ্জ হবে 1 × 4%। whereas স্টার্লিং এর ক্ষেত্রে যদি 1% সেলস চেঞ্জ হয় তার প্রফিট চেঞ্জ হবে কত পার্সেন্ট 7%। 7 × 1। এখন আমরা বললাম যে আমাদের সেলস রিডাকশন কত পার্সেন্ট স্যার 20% সেলস রিডাকশন আমরা বললাম যে আমার একটু চেঞ্জ করি 30%। সেলস রিডাকশন যদি 30% হয় আমার প্রফিট চেঞ্জ হবে বক্সের ক্ষেত্রে কত পার্সেন্ট 120%। 4 × 30%। আর আমার ইয়ার ক্ষেত্রে চেঞ্জ হবে কত পার্সেন্ট 30 × 7 মানে 7 × 10%। 30%। ঠিক আছে তাহলে আমরা এটা একটু পার্সেন্টেজে নিয়ে আসি এত পার্সেন্ট আমরা একটু দেখি কিভাবে হয়। আমার যদি এটাতে 30% চেঞ্জ হয় ধরুন এটা আমি পজিটিভ করছি ঠিক আছে না পজিটিভ যদি হয় আমি আবার বলি এটা আমি কত পার্সেন্ট চেঞ্জ করছি নেগেটিভ আমি এই জায়গায় একটু নেগেটিভ দেব নেগেটিভ 30% আমি নেগেটিভ 30% চেঞ্জ হবে -120% -120%। এবার আমরা বের করি যে এই জায়গায় যদি আমার 30% চেঞ্জ হতো তাহলে ঘটনাটা কি হতো 30% চেঞ্জ হবে আমরা একটা ইনকাম স্টেটমেন্ট করলাম এটারও 30% চেঞ্জ হলে আমার ঘটনাটা কি হতো আমরা একটু দেখি। সো এই অবস্থা আসছে তাহলে আমার প্রফিট কি হয়েছে আগে ছিল কত টাকা 10,000 এখন কত হয়েছে নেগেটিভ। তাহলে আমার টোটাল প্রফিটে চেঞ্জ হচ্ছে কত টাকা এত মাইনাস এটা প্রফিট চেঞ্জ কত 12,000 আর এটার ক্ষেত্রে প্রফিট চেঞ্জ হচ্ছে কত মাইনাস এটা 21,000 এই চেঞ্জটা সমান কতটুকু এটা ভাগ আগেরটা यस স্যার এটা কত পার্সেন্ট হচ্ছে 1.2 মানে 120%। 120% আর এই চেঞ্জটা কত হচ্ছে 210%। এটা স্যার 110। তাহলে আমরা দেখেন এই জায়গায় আমরা কি করছি সরাসরি বলছি না কত পার্সেন্ট আচ্ছা এটা আমি উল্টা করছি তো আমি নেগেটিভটা আগে নিই চেঞ্জ হলো আমার কারেন্ট মাইনাস হলো আগেরটা প্রফিট চেঞ্জ আমার প্রফিট চেঞ্জ হবে কারেন্ট মাইনাস প্রিভিয়াসটা তাই না। তাহলে দেখেন আমি এই ইনকাম স্টেটমেন্ট করে এই জায়গা বের করতে হয়েছে যেটা -120% আর এটা হলো -210%। কিন্তু না করেও আমরা কি করতে পারছি এই জায়গা বলে দিতে পারছি না কত পার্সেন্ট চেঞ্জ হবে यस স্যার জি স্যার আমরা জাস্ট অপারেটিং লেভারেজ বের করেন। তাহলে দেখেন আমার যদি এরকম একটা ডিসিশন হয় যে আমার আদার কস্ট গুলো ফিক্স থাকবে মানে আমার চেঞ্জ হবে না তাহলে আমার সেলস যদি বক্সের ক্ষেত্রে 50% চেঞ্জ হয় প্লাস 20% চেঞ্জ হয় তাহলে আমার প্রফিটে কতটুকু চেঞ্জ হবে ধরলাম সেলস ইনক্রিজ বাই 20% তাহলে আমার প্রফিট চেঞ্জ হবে কত বক্সের ক্ষেত্রে 80 কত পার্সেন্ট 80%। 80%। আর আমার স্টার্লিং এর ক্ষেত্রে
120 140%। 140 আমরা এটা দেখি এটা ঠিক আছে কিনা। তার মানে এটা হলো আবার 20% এর পজিটিভ ইমপ্যাক্ট, তাই না? তাহলে আমার কতটুকু চেঞ্জ হয়েছে আমরা দেখি। 18,000 মাইনাস প্রিভিয়াস ওয়ান 10,000, তাহলে এই চেঞ্জটা আমার কত হয় দেখি। সো 8,000 ভাগ করলো 10,000, কত পার্সেন্ট আসছে? 80% স্যার। 80%। তাহলে দেখেন আমাকে কি করতে হয়েছে, ইনকাম স্টেটমেন্ট বের করে 80% বের করতে পারি, অথবা ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ ইউজ করে আমরা ডিরেক্টলি কি করতে পারি বলতে পারি। ধরেন আপনি একটা মিটিং করলেন, মিটিং এ গেলেন, যে জায়গায় ম্যানেজিং ডিরেক্টর বা টপ ম্যানেজমেন্ট আছে, সো সেলস ম্যানেজার বা মার্কেটিং ম্যানেজার একটা প্রপোজ করলো, প্রপোজ করে বললো যে আমরা যদি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে পারি কারোর সাথে, যে জায়গায় আমার কস্ট স্ট্রাকচারে কোনো চেঞ্জ হবে না, আমাদের যদি 20% আমরা সেলস বাড়াই তাহলে কি ঘটনা ঘটবে। তখন ম্যানেজিং ডিরেক্টর আপনাকে হঠাৎ করে বললো, আচ্ছা বলো তো 20% সেলস যদি ইনক্রিজ করে তাহলে আমাদের অপারেটিং প্রফিট কত পার্সেন্ট বাড়বে? আপনি কিভাবে বলবেন ইমিডিয়েটলি, কারণ আপনার তো ইনকাম স্টেটমেন্ট করতে হবে বলতে গেলে। তখন যদি আপনি ডিগ্রি অফ অপারেটিং লেভারেজটা জানেন, তা আপনি কি করতে পারবেন, এই চেঞ্জটাকে ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ দ্বারা মাল্টিপ্লাই করে আপনি কি করতে পারবেন, ইমিডিয়েটলি রিপ্লাই দিতে পারবেন, পারবেন না? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। সো মেইন কাজ হলো এটা। তাহলে ডিগ্রি অফ অপারেটিং লেভারেজটা কি, যে আমার প্রফিটটা সেলস এর সাথে কতটুকু সেনসিটিভ, এটা কি মেজার করে, আমার প্রফিট কতটুকু সেনসিটিভ ইন রেসপেক্ট অফ সেলস। সেলস বাড়লে আমার প্রফিট কতটুকু বাড়বে, সেলস কমলে আমার প্রফিট কতটুকু কমবে। স্যার জি স্যার, এই ক্ষেত্রে যদি স্যার সেলস এর রিডাকশন বা ইনক্রিজটা যদি আমার অ্যামাউন্টে দেওয়া থাকে যে এত ডলার বা এত টাকা, আপনি বের করে নেবেন কত পার্সেন্টেজ হিসেবে। আচ্ছা পার্সেন্টেজ হিসেবে করতে হবে নাকি জাস্ট ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ দিয়ে গুণ করে? না না, আপনি পার্সেন্টেজ আকারে করে নেবেন। ও ওকে স্যার, ঠিক আছে। জি স্যার, বুঝতে পেরেছি। আমার কথা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? ওকে, আপনি যে কথা বলছেন সেটাও আমি একটু বলি। এই জায়গায় 30% রিডাকশনের জায়গায় আমি বললাম 30,000 টাকা কমছে, তাই তো? জি স্যার। এখন আমার কত, তাহলে কি অবস্থা আসছে দেখুন। 30,000 টাকা যদি কমে তাহলে কি অবস্থা আসছে, 12,000 টাকা না 1,20,000 টাকা চলে আসছে। তাহলে কি আমি বের করতে পারবো? পারবো না। সো ইটস এ বেটার যে আপনি সবসময় কি করবেন, এটা পার্সেন্টেজ আকারে কম্পেয়ার করবেন। ঠিক আছে। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? আমার মনে হয় যে কারো কোনো কনফিউশন থাকার কথা না, কারণ আমরা মোটামুটি সবগুলো কি করছি, কনসিডার করেছি। ঠিক আছে। জি স্যার। আমরা সেলস কমিশন স্ট্রাকচারিং কিভাবে করে সেটা আমরা দেখি। আচ্ছা, এটা আমরা এখান থেকে না পড়ে আমরা এটা একটা প্রবলেম যখন সলভ করবো তখন আমরা দেখব। আমরা সেলস মিক্সে একটু চলে যাই, একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা আমরা একটু দেখি। সবাই কি দেখতে পাচ্ছেন প্রবলেমটা? জি স্যার। এই জায়গায় দেখেন আমার দুইটা সেগমেন্ট আছে, একটা হলো মনুমেন্ট ডিভিডি আর একটা হলো পার্ক ডিভিডি। সো ভার্চুয়াল জার্নিস আনলিমিটেড, তাদের একটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে, যে জায়গায় তার দুইটা সেগমেন্টের ইনফরমেশন দেওয়া আছে এবং তার টোটাল সেলস অ্যামাউন্টটা দেওয়া আছে। তো একটা কন্ট্রিবিউশন মার্জিন ফরম্যাটে একটা ইনকাম স্টেটমেন্ট বা ভেরিয়েবল কস্টিং একটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে। সেলস থেকে ভেরিয়েবল এক্সপেন্সগুলো বাদ দিচ্ছে, বাদ দেওয়ার পর কন্ট্রিবিউশন মার্জিন আছে, তার থেকে ফিক্সড এক্সপেন্স ডিডাক্ট করার পরে নেট অপারেটিং ইনকাম আছে। এখন আমাকে যে কাজটা করতে হবে, আমার এখান থেকে ব্রেক ইভেন পয়েন্ট বের করতে হবে, অ্যামাউন্ট অথবা সেলস, এবং সেটা থেকে আমার ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট কতটুকু সেলস করলে ব্রেক ইভেন পয়েন্ট অ্যাচিভ করবে সেটাও বলতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? আমার যখন সিঙ্গেল প্রোডাক্ট থাকে তখন ইটস ভেরি ইজি টু ক্যালকুলেট দ্য ব্রেক ইভেন পয়েন্ট, বাট when we have multiple product then we need to do a little different. সো কি ডিফাইন করতে হবে, কারণ আমাকে কি করতে হবে, প্রথমে টোটাল ব্রেক ইভেন পয়েন্টটা বের করতে হবে, ব্রেক ইভেন পয়েন্টটাকে আমার তখন ইন্ডিভিজুয়ালি প্রোডাক্টে আবার ডিভাইড করতে হবে। সো আমরা কিভাবে করতে পারি সেটা দেখুন। ধরুন আমার যদি প্রবলেম থাকে, আমরা দেখি আমার মনুমেন্টের টোটাল সেলস অ্যামাউন্ট কত, তার ভেরিয়েবল এক্সপেন্স কত, তার কন্ট্রিবিউশন মার্জিন কত, সেটা আমরা বের করলাম, তার পার্সেন্টেজগুলো বের করলাম। দেখুন যে মনুমেন্ট ডিভিডিতে তার ভেরিয়েবল এক্সপেন্স রেশিও 75%, whereas কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ইজ 25%। আমি যদি পার্ক ডিভিডিতে যাই, তার ভেরিয়েবল এক্সপেন্স রেশিও হলো 50%, সো তার কন্ট্রিবিউশন মার্জিন উইল অলসো বি 50%। আমরা যদি টোটাল কোম্পানিতে যাই, টোটাল সেলস হলো 20,000 প্লাস 80,000 সমান হলো 1 লাখ, তার টোটাল ভেরিয়েবল এক্সপেন্স হলো 15,000 প্লাস 40,000 হলো 55,000। তাহলে কোম্পানির ক্ষেত্রে তার ভেরিয়েবল এক্সপেন্স রেশিও হলো 58%, তো আমার কন্ট্রিবিউশন মার্জিন হলো 45%, আর টোটাল কোম্পানির ফিক্সড এক্সপেন্স হলো 27,000। তো আমরা যদি ব্রেক ইভেন অ্যামাউন্টটা বের করি,
তাহলে টোটাল কোম্পানির ফিক্সড এক্সপেন্সকে টোটাল কোম্পানির কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দ্বারা যদি ভাগ করি তাহলে আমার কি হবে টোটাল কোম্পানির জন্য ব্রেক ইভেন পয়েন্টে বেরোবে। সো আমাদের এখানে ফিক্সড এক্সপেন্সকে আমার কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দ্বারা ভাগ করে আমার টোটাল ব্রেক ইভেন অ্যামাউন্টটা কত সেটা বের করা হচ্ছে 60,000। মানে 60,000 কে আমার কি করতে হবে ইন্ডিভিজুয়াল প্রোডাক্টে কন্ট্রিবিউশন করতে হবে। ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের জন্য আমরা কন্ট্রিবিউশন করব, কারণ আমাকে প্রথমে বের করতে হবে যে টোটাল কোম্পানির যে সেলস ভলিউম আছে কত পার্সেন্টটা কোন সেগমেন্টটা তার কত পার্সেন্ট কন্ট্রিবিউট করে। তাহলে আমার দেখেন টোটাল সেলস হলো 1 লাখ, তার মধ্যে মনুমেন্ট হলো 20,000, তার মানে তার 20% হলো মনুমেন্ট, 80% হলো পার ডিভিডি কন্ট্রিবিউট করে। তাহলে আমার যে ব্রেক ইভেন অ্যামাউন্ট আছে এই ব্রেক ইভেন অ্যামাউন্টের 20% হবে মনুমেন্টের আর বাকি 80% হবে আমার পার ডিভিডি। তো 60,000 টাকা হলো ব্রেক ইভেন পয়েন্ট আর 20% হবে 12,000। তো 12,000 আমার ব্রেক ইভেন পয়েন্ট হবে মনুমেন্টের জন্য আর 80% হলো পার। তো 60,000 এর 80% হলো 48,000 টাকা। এটা হবে আমার পার ডিভিডির জন্য। এরপর যদি আমরা সেমটার উপর বেস করে ইনকাম স্টেটমেন্ট করি আমরা এই জিনিসটা দেখতে পাবো। সেলস আমার কত আছে, যদি 12,000 টাকা ব্রেক ইভেন হয় আমার ভেরিয়েবল এক্সপেন্স হলো 75%, তো টোটাল কন্ট্রিবিউশন মার্জিন 3,000। পার ক্যারেক্টার আমার সেলস হলো ব্রেক ইভেন সেলস হলো 48,000, তার ভেরিয়েবল এক্সপেন্স রেশিও হবে 50%, কন্ট্রিবিউশন মার্জিন 50%। তো টোটাল সেলস 60,000, ভেরিয়েবল এক্সপেন্স 33,000, সো আমার ফিক্সড এক্সপেন্স 27,000, ফিক্সড এক্সপেন্স আমার টোটাল কোম্পানি কন্ট্রিবিউশন মার্জিন 27,000 আর ফিক্সড এক্সপেন্স 27,000, তো জিরো হবে। তো এটা ইনকাম স্টেটমেন্ট শো করে আমাদেরকে ব্রেক ইভেন অ্যামাউন্টটা দেখালো যে ব্রেক ইভেনটা আমার কি হবে নেট অপারেটিং ইনকাম জিরো হবে। সো মোটামুটি এই ওয়েতে আমরা ব্রেক ইভেনটা বের করতে পারি। আমরা একটা প্রবলেম করব যে মাল্টি প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কন্ট্রিবিউশন মার্জিন বা ব্রেক ইভেন পয়েন্ট কিভাবে বের করি সেটা আমরা পরবর্তীতে করব, ঠিক আছে। আমরা যদি সরাসরি প্রবলেমে চলে যাই, প্রবলেমে চলে গেলে এটা কি সবাই দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে স্যার। সো আমরা এই প্রবলেমটা আমরা করব। আমাদের যদি এই সিবিপি প্রবলেমটা দেখি একটু, আমরা আগে এটা একটু অ্যানালাইসিস করে নিই, তারপর আমরা এটা দেখেন কি আছে বললাম। Bolter Company manufacture and sells a specialized cordless telephone for high electromagnetic radiation environment. The company's contribution for the net income statement for the most recent year is given below. আমরা যদি টোটাল সেলস দেখি যে আমরা 20,000 সেল করেছি, প্রতি ইউনিটের দাম হলো $60, তো টোটাল হলো অ্যারাউন্ড 12 লাখ। আমার ভেরিয়েবল এক্সপেন্স রেশিওতে আমরা যদি যাই পার ইউনিট আমরা $45 সেল করি, তো আমার টোটাল ভেরিয়েবল এক্সপেন্স হবে 9 লাখ। তো আমার কন্ট্রিবিউশন মার্জিন হবে 12 লাখ থেকে যদি আমরা 9 লাখ টাকা বাদ দিই 3 লাখ, ফিক্সড এক্সপেন্স দেওয়া আছে 2,40,000, নেট অপারেটিং ইনকাম হলো 60,000। এই জিনিসটাই আমরা কি করি আমাদের এখানে একটু লিখি, তাহলে আমার কি হবে টোটাল ইউনিট আর হলো পার্সেন্টেজ, তাই তো আমার কত 60 45, তাহলে আমার কত থাকবে 15। তাই তো বলা আছে নাকি? জি স্যার। এবার আমরা আসি টোটালে। টোটাল সেলস আমার কত হবে, কত ইউনিটের জন্য আমরা করেছি 20,000, 12 লাখ লেস আমার ভেরিয়েবল এক্সপেন্স কত হবে 45 ইনটু 20,000, আমার কত হবে এটা হলো সিএম, তাই না? জি স্যার। আমরা যদি এখানে আমরা যদি একটু পার্সেন্টেজটা বের করি,
পার্সেন্টেজ কত হবে এই জায়গায় যদি আমরা পার্সেন্টেজ 25. করি করে ফেলেছি আমরা তাহলে এই পর্যন্ত আমরা জানলাম যে আমাদের কি অবস্থা আছে আমার ফিক্সড এক্সপেন্স যদি আমরা যাই জাস্ট ফিক্সড এক্সপেন্স কত আছে 2,40,000 60,000. 2,40,000 2,40,000 তাহলে আমার অপারেটিং ইনকাম কত হবে কারো কোনো কনফিউশন আছে এই জায়গায় স্যার এই পর্যন্ত প্রবলেমটা দেওয়া আছে এই জায়গা থেকে যদি আমি ভেরিয়েবল এক্সপেন্স রেশিও বের করি তাহলে আমার ভেরিয়েবল এক্সপেন্স রেশিও কত হবে 75 ভেরিয়েবল এক্সপেন্স রেশিও কত হবে বলেন তো ভেরিয়েবল এক্সপেন্স রেশিও সমান কি selling to 100 ভেরিয়েবল এক্সপেন্স পার ইউনিট বাই সেলস পার ইউনিট তাহলে আমার কত হবে 75%. 75%। কারো কোনো কনফিউশন আছে না স্যার তাকে বলেন আমার সিএম রেশিও কত হবে CM by sales into 100 কনফিউশন আছে কোনো না স্যার তাহলে দেখেন আমার প্রথম যে প্রবলেমটা বলছে কম্পিউট দ্য কোম্পানি সিএম রেশিও ভেরিয়েবল এক্সপেন্স রেশিও আমরা কি বের করতে পেরেছি yes sir জি স্যার Yes, sir. এবার আমরা যাই আমরা যদি ব্রেক ইভেন পয়েন্ট বের করতে যাই ব্রেক ইভেন পয়েন্ট কত হবে তাহলে ব্রেক ইভেন পয়েন্ট আমরা দুভাবে ভাগ করতে পারি ব্রেক ইভেন ইন ইউনিটস প্রথম বের করি ইউনিট যদি বের করতে যাই তাহলে আমার কিভাবে করতে হবে বলেন আমার ফিক্সড এক্সপেন্স বাদ কি করতে হবে আমাকে Unit contribution margin. Unit contribution ইউনিট margin. কন্ট্রিবিউশন মার্জিন ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন তাহলে আমার কি বের হয়েছে ব্রেক ইভেন ইউনিট বের করে ফেলেছি এবার যদি আমরা ব্রেক ইভেন অ্যামাউন্ট বের করতে চাই তাহলে কি হবে সিএম ডিভাইডেড বাই contribution কন্ট্রিবিউশন মার্জিন ratio তাহলে আমার ফিক্সড এক্সপেন্স বাদ আমার সিএম মার্জিন রেশিও তো 25% তাহলে আমার কি বের হলো ব্রেক ইভেন অ্যামাউন্ট বের হয়ে গেল আর কোনো কনফিউশন আছে আচ্ছা এটা কোন মেথডোলজিতে বের করছি আমরা Equation method. কনট্রিবিউশন ফরম্যাটে এটা যদি আমরা ইকুয়েশনে বের করতে চাই তাহলে কি হবে ইকুয়েশন মেথড ইউজ করে বের করতে যাই তাহলে আমরা ধরে নিব যে আমার কি হবে আমার নাম্বার অফ ইউনিটস টু সেল টু achieve break even point units to x আমরা ধরে নিলাম কি হবে x আইটেমটা সেল করতে হবে তাহলে x আইটেম সেল করলে আমার টোটাল সেলিং প্রাইস কত হবে এত মাইনাস এত ইনটু x তাই না আমি আবার বলি আমার সেলস প্রাইস কত আছে 60 তাহলে আমার টোটাল সেলিং প্রাইস কত হবে 60 minus 40x মাইনাস আমার ভেরিয়েবল এক্সপেন্স কত হবে 45x 45x minus সরি আমার মাইনাস কি হবে ফিক্সড এক্সপেন্স কত হবে sir fixed to say 40000 2,40,000 equal to কত হবে ব্রেক ইভেনে 60,000 Zero. 0 তাহলে 60 থেকে যদি আমি 45 বাদ দিই তাহলে কত x থাকবে 15x. 15x আর আমার 2,40,000 যদি রাইট কোশ্চেন নিয়ে যাই তাহলে এটা হবে তাহলে আমার x কত হবে 2,40,000 divided by 15 2,40,000 ভাগগুলো 15 তাহলে আমার নাম্বার অফ ইউনিট কত 16,000 উপরে যে কন্ট্রিবিউশন মেথডে করছি ঠিক আছে একই হইছে Yes, sir. এবার আমরা যদি অ্যামাউন্ট বের করতে যাই ব্রেক ইভেন পয়েন্ট অ্যামাউন্ট তাহলে আমার কি হবে এই 16,000 কে আমরা ইনটু পার ইউনিট আমাদের কত সেলিং প্রাইস 60 টাকা মাল্টিপ্লাই করলে কত আসছে কন্ট্রিবিউশনের সাথে ম্যাচ করছে yes sir তাহলে আমরা ব্রেক ইভেন পয়েন্ট দুইভাবে বের করতে পারি একটা ইকুয়েশন মেথড আর একটা কন্ট্রিবিউশন মেথড আমরা কি পারবো দুই মেথডোলজিতে বের করতে yes sir কার কোনো কনফিউশন আছে no sir
স্যার পারবো। ওকে 3 নাম্বার আমি ধরলাম আমি জাস্ট একটা অ্যামাউন্ট ধরছি টার্গেট প্রফিট আমার অ্যাচিভ করতে হবে ধরলাম হলো আমি আগের অপারেটিং ইনকাম হলো 60,000 আমার টার্গেট প্রফিট এখন হলো 2 লক্ষ আমি চাই আমার টার্গেট প্রফিট কত হবে 2 লাখ। 2 লক্ষ তাহলে আমার ব্রেক ইভেন এই টার্গেট করতে হলে ইউনিট কত সেল করতে হবে স্যার কোন মেথড? আমি যদি কন্ট্রিবিউশন সিএম মেথড কন্ট্রিবিউশন মার্জিন মেথড ইউজ করি ফিক্সড কস্ট গুণন টার্গেট প্রফিট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে গুণ না যোগ হয়। ইউনিটস নিড টু সেল কত হবে স্যার ফিক্সড কস্ট প্লাস টার্গেট আমাদের প্রফিট ফিক্সড বাই কস্ট ভাগ নাকি প্লাস 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 স্যার প্লাস স্যার প্লাস 2 লক্ষ বাকি হবে বাই সিএম রেশিও। সিএম কন্ট্রিবিউশন মার্জিন তাহলে কত ইউনিট আমার সেল করতে হবে ইউনিট হলে তো এই হবে কন্ট্রিবিউশন। ঠিক আছে 29,000 আর অ্যামাউন্টটা কি হবে স্যার শুধু সিএম রেশিও দিয়ে দিলে হবে। ডিএম রেশিও দিতে তো আমার দুইটাই বের করতে হবে ভাই প্রথমে আমি কি করছি অ্যামাউন্টটা বের করেছি এখন আমি কি করব এই প্রথমে ইউনিটটা বের করেছি এখন অ্যামাউন্টটা বের করব ঠিক আছে স্যার ভাগ সিএম রেশিও তাহলে আমার কি বের হবে তোর অ্যামাউন্টটা বের হবে কারো কোনো কনফিউশন আছে না স্যার। এটা হলো সিএম মেথডে এবার যদি ইকুয়েশন মেথডে যাই ইকুয়েশন মেথড তাহলে কি হবে স্যার 60 সেলস ধরুন আমার সেলস করতে হবে x ইউনিট তাহলে আমার সেলিং প্রাইস কত হবে 60x মাইনাস 45x আমার ভেরিয়েবল কস্ট হলো 45 তো মাইনাস 2 লাখ মাইনাস ফিক্সড কস্ট আমার কত 2,40,000 ইকুয়াল টু 2 লাখ। ইকুয়াল টু টার্গেট প্রফিট আমার কত 2 লাখ 2 লাখ তাহলে আমার 15x সমান কত হবে 40,000 4 লাখ 2 লক্ষ 40 প্লাস 2 লক্ষ সমান হলো 4 লক্ষ 4,40,000 40,000 তাহলে x সমান কত হবে 29,333। আমরা একটু হিসাব করি 4,40,000 ভাগ ভাগ 15 15 তাহলে কত আসছে 29,333। 29,333 কারণ ইউনিট কোনো ফ্র্যাকশন হবে না তাহলে অ্যামাউন্ট কত হবে এই জায়গায় যদি আমরা অ্যামাউন্ট করতে যাই স্যার ব্রেক ইভেন ইউনিট ইনটু সেল প্রাইস। তাহলে 29,333 ইনটু 60 আর কোনো কনফিউশন আছে তাহলে আমরা কি করতে পারি আমরা মোটামুটি সবগুলো ইনফরমেশন কি করতে পারি এইভাবে বের করতে পারি আর কোনো কোশ্চেন আছে আর কোনো কোশ্চেন আছে স্যার এ অবধি নেই। আর কোনো কোশ্চেন নাই না এবার আমরা যাই আমরা যদি এই জায়গা থেকে মার্জিন অফ সেফটি বের করতে যাই মার্জিন অফ সেফটি কি হবে প্রবলেম তো এটা মার্জিন অফ সেফটি কি হবে পার্সেন্টেজ আকারে স্যার আগে স্যার মার্জিন অফ সেফটি বের করে নিতে হবে। আমরা মার্জিন অফ সেফটি আগে অ্যামাউন্ট বের করা লাগবে না সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। আমরা অ্যামাউন্ট বের করব না একসাথে বের করে নেব কত হবে আমার টোটাল সেলস কত 12 লাখ মাইনাস ব্রেক ইভেন অ্যামাউন্ট কত 9,60,000। 2,60,000 আমরা 12 লাখ দিয়ে বাদ করি তাহলে কি হবে মার্জিন অফ সেফটি পার্সেন্টেজ কত পার্সেন্ট 20%। আমরা যদি ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ বের করি তাহলে কি হবে কত হবে কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন মার্জিন কন্ট্রিবিউশন মার্জিন ভাগ তাহলে Need of- সেলস যদি আমার 20% চেঞ্জ হয় তাহলে অপারেটিং ইনকাম চেঞ্জ হবে কতটুকু আমি বলছি আমার ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ হলো 5 তো সেলস যদি আমার 20% চেঞ্জ হয় তাহলে আমার অপারেটিং প্রফিট চেঞ্জ হবে কতটুকু 100% 20% into 5 সমান 100% আমার সেলস যদি ডিক্রিজ করে 30% তাহলে অপারেটিং ইনকাম কতটুকু চেঞ্জ হবে 150% কমবে তাহলে দেখেন আপনারা কিন্তু সবই পারেন তাই না আমি কিন্তু এইগুলো দিয়ে মোটামুটি এই প্রবলেমটা মোটামুটি কি করলাম অনেকাংশে সলভ করে ফেলেছি আমরা যদি প্রবলেমটাতে যাই ব্রেক ইভেন পয়েন্ট আমাদের হয়ে গেছে sales increase by 4 lakh next year if the cost B bill pattern remains unchanged how much will be the company's net operating income increase use the same ratio to compute your behavior sales বাড়ছে কত পার্সেন্ট 4 লাখ আমার কন্ট্রিবিউশন মার্জিন পার্সেন্টেজ কত আছে 25% হবে স্যার। 25% তাহলে 4 লাখ টাকা যদি আমার যদি ফিক্সড কস্ট চেঞ্জ না হয়
তাহলে 4 লাখ টাকা বাড়ার জন্য আমার কন্ট্রিবিউশন মার্জিন বাড়বে কত? 4 4 লাখ লাখ ইনটু 25% কত? 1 লাখ। 1 লাখ। এই 1 লাখ সরাসরি আমার কি হবে? অপারেটিং ইনকাম যোগ হবে। আমি বলছি আবার, তাহলে নিউ সেলস আমার কত হবে? আপনাদের দেখেন, তাহলে 12 লাখ প্লাস কত? প্লাস 4 লাখ। 40,000 তাহলে আমার ভেরিয়েবল এক্সপেন্স রেশিও কত হবে? তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন কত হবে? এত। আমার ফিক্সড এক্সপেন্স যা আছে তাই থাকবে। তাহলে আমার অপারেটিং প্রফিট কত হবে? অপারেটিং প্রফিট চেঞ্জ কত হচ্ছে? 10,000 1 লাখ। এটা আমরা এভাবে করতে পারি না যে সেলস আমার চেঞ্জ হচ্ছে 4 লাখ, আমার কন্ট্রিবিউশন মার্জিন হলো 25%, সো আমার অপারেটিং প্রফিট, আমার কন্ট্রিবিউশন মার্জিন ইনক্রিজ করবে কত পার্সেন্ট? 1 লাখ। 1 লাখ। যেহেতু আমার ফিক্সড এক্সপেন্স চেঞ্জ হবে না, এই পুরো অ্যামাউন্টে আমার কি হবে? প্রফিটে যোগ হবে। বলতে পারি না? এক্স্যাক্টলি। তারপর আমরা আসি, refer to the original data. Assume that next year management wants the company to earn a profit at least 90,000. How many units need to be sold to meet this target profit? পারবো এটা? স্যার পারবো স্যার, করছি আপনার কাছে। Compute the company's margin of safety in both dollar and percentage. পারবো? জি ডলার স্যার। বের করতে হলে আমার কি করতে হবে? সেলস থেকে ব্রেক ইভেন অ্যামাউন্টটা বাদ দিতে হবে, তাহলে আমার ডলার বেড়ে যাবে। আর পার্সেন্টেজ বের করলে চেঞ্জটা আমাকে সেলস অ্যামাউন্টটা বাদ করলে আমার পার্সেন্টেজ বেড়ে যাবে। পারবো? জি স্যার পারবো। এবার আমরা আসি, compute the company's degree of operating leverage at present level of sales. পারবো? পারবো স্যার। Assume that through a more intense effort by the sales staff, the company's sales increase by 8% next year. তাহলে আমার পার্সেন্টেজ অফ নেট অপারেটিং ইনকাম কত পার্সেন্ট চেঞ্জ হবে? স্যার ওই যে 8% গুণ লিভারেজ স্যার। এক্স্যাক্টলি। দেখছেন, আপনি কিন্তু পারছেন, এবং এটাকে এই কন্ট্রিবিউশন মার্জিন ফরম্যাট দ্বারা একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করে ভেরিফাই করতে পারবেন। এই যে আমরা আমরা এই কাজটা করছিলাম, এরকম যে নিউ সেলস, এরকম করতে পারবেন না? পারবো স্যার। পারবেন। এরপরে দেখেন 7 নম্বরে, in an effort to increase sales and profit, management is considering the use of higher quality speaker. The higher quality speaker would increase variable cost 3. তাহলে আমরা যদি এই প্রবলেমটাই আসি, এটাতে আসি, আমার কি হয় ঘটনাটা আমরা একটু দেখি। আমি এই জায়গায় লিখলাম, ঠিক আছে? আমরা বলছে যে আমরা একটা হায়ার কোয়ালিটি স্পিকার ব্যবহার করব। হায়ার কোয়ালিটি স্পিকার গুলো 3 টাকা পার ইউনিট বাড়বে। এখন কত আছে? 48, তাহলে কত হয়ে যাবে? 48 হয়ে যাবে। এটা যদি বাড়ে তাহলে আমি কি করতে পারবো? বাট ম্যানেজমেন্ট কুড এলিমিনেট ওয়ান কোয়ালিটি ইন্সপেক্টর, যার স্যালারি হলো 30,000 টাকা। তাহলে আমি সেলস ফিক্সড এক্সপেন্স রিডাকশন করতে পারবো কত? 30,000। মাইনাস করে দিই 30,000, রিডাকশন করলাম। তাহলে আমাকে বলছে যে the sales manager estimate the higher quality speaker would increase annual sales by at least 10%. তাহলে আমি তো এগুলো করলাম, তাই না? এখন দেখি আমার কি অবস্থা আছে। কত পার্সেন্ট ইনক্রিজ করবে? 20%, তাই না? Assume that changes are made as described above, prepare projected income format for the next year. তাহলে আমি তো এই জায়গায় আমি আবার বলছি যে এই জিনিসটা একটু বাদ দিই। আমি বলছি যে আমার আগে যে সেলস ছিল সেই সেলস থেকে আমার কত পার্সেন্ট বাড়বে? 20% এনুয়াল সেলস ইনক্রিজ করবে। আগে সেলস আমার কত? এটা ছিল ইনটু 20%, 20% মানে 1.20, ঠিক আছে? ইনক্রিজ করছে। আমার ভেরিয়েবল কস্ট তখন কত হবে? আমি বের করে নিই ভেরিয়েবল এক্সপেন্স রেশিওটা। 10 লাখ 80,000। তাহলে আমার ভেরিয়েবল এক্সপেন্স রেশিও কত হবে? এত ইনটু 80%। তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন কত হবে? এত পার্সেন্ট। আমার ফিক্সড এক্সপেন্স কত? 2,10,000। তাহলে আমার প্রফিট কত আসতেছে? আগে প্রফিট ছিল কত? 60,000। নিউ প্রফিট কত? 78। তাহলে প্রফিট ইনক্রিমেন্ট কত হইছে? স্যার আগেরটা থেকে এটা থেকে আগেরটা বিয়োগ করলে 18,000 টাকা প্রফিট বাড়ছে। তো কোনো প্রফিটে যদি কোনো ইমপ্যাক্ট, পজিটিভ ইমপ্যাক্ট করে, তাহলে আমি এই ডিসিশনটা কি করব? অ্যাকসেপ্ট করব। তো তার ডিসিশনটা আমি কি করব? অ্যাকসেপ্ট করব। কম্পিউট দ্য কোম্পানিজ নিউ ব্রেক ইভেন পয়েন্ট।
নতুন ব্রেক ইভেন পয়েন্ট আমার তাহলে কত হবে? এত বাকি বলেন, Margin. এত ইউনিট 17,500 নতুন ব্রেক ইভেন ইউনিট, আর ব্রেক ইভেন অ্যামাউন্ট কত হবে নতুন? 10,50,000। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন নাই? না স্যার। গ্রেট। তার মানে আমরা যে কাজটা করতে পারি, আমি কতগুলো প্রবলেম আপনাদেরকে দিব, বাসায় সেগুলো আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন। স্যার আমি কি একটা ম্যাথ শেয়ার করতে পারবো? শেয়ার করতে যাচ্ছেন? জি স্যার, মানে সিবিপি রিলেটেড তাই তো? হ্যাঁ সিবিপি রিলেটেড। আমি স্যার হ্যাঁ, চ্যাট please। মেসেজেই দিচ্ছি, দাঁড়ান। জি করেন। গ্যাস চেক করে দেখেন স্যার। না আমরা দেখতে পাচ্ছি না আপনাদের। স্যার মেসেজেই দিলাম, এখানে ইনবক্সে দেখেন, চ্যাটের মধ্যে পাবেন মেবি। এক মিনিট। না হয় স্যার ইয়াতে দিব, হোয়াটসঅ্যাপে দিব। না না, এক মিনিট দাঁড়ান। জি বলেন, দেখতে পাচ্ছেন আপনার প্রবলেমটা? স্যার এখানে কোয়েশ্চেনে যেটা আছে ব্যাপারটা হচ্ছে যে আপনি একটু জোরে কথা বলেন। এখানে স্যার যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এখানে আপনার দুইটা অপশন আছে, যেমন অপশন 1 এবং অপশন 2, হুম। বুঝছেন? তো এখন আর আমরা যদি অপশন 1টা সিলেক্ট করি তাহলে আমাদের কোনো ফিক্সড কস্ট থাকবে না। তো আমার যদি কোনো ফিক্সড কস্ট না থাকে তাহলে কি আমার ব্রেক ইভেন কি জিরো হবে? একটু আমরা প্রবলেমটাতে যাই, আচ্ছা, আবার দেখুন। দেখেন কি বলছেন, Broadwell Rugs is holding a 4-week carpet sale at Tized Club, a local warehouse store. Broadwell Rugs plans to sell carpets at $1,500 per each. The company will purchase the carpet from the local distributor for $900 per each, with the privilege of returning any unsold units for a full refund. Tized Club has offered Broadwell 2 payment alternatives for the use of space. Option 1, 25% of total revenue earned during the sales period. তাহলে দেখেন কি বলছে যে Tized Club has offered Broadwell Rugs 2 payment alternatives for the use of space কিন্তু 25% of total revenue earned during the sales period একটা, আর একটা হলো ফিক্সড পেমেন্ট 30,000। তাহলে প্রথমটা যেটা হলো আপনার যতটুকু রেভিনিউ হবে তার 25% আপনাকে কি করতে হবে, স্পেসের রেন্ট হিসেবে আপনাকে প্রোভাইড করতে হবে। ইটস এ ফিক্সড কস্ট। না তখন তো স্যার আপনার অপশন 1 সিলেক্ট করলে স্যার ওটা ভেরিয়েবল কস্ট হিসেবে ক্যালকুলেট হবে না, যেহেতু 25%। এক্স্যাক্টলি, সেটা আসলে তখন তো স্যার কোনো ফিক্সড কস্ট থাকবে না। তো যদি কোনো ফিক্সড কস্ট না থাকে তাহলে কি স্যার আমার ব্রেক ইভেন জিরো হবে? আমরা একটু নিচে আরেকটু দেখি কি বলছে, দেখি। A fixed payment of 30,000 for the sales period. Assume Broadwell Rugs will incur no other cost. Calculate the break-even point for option 1 and option 2. Exactly, এই জায়গায় যেহেতু আমার ইটস টোটালি ডিপেন্ডেন্ট অন সেলস রেভিনিউ, তো সেলস রেভিনিউতে আমার প্রতি পিরিয়ডে চেঞ্জ হবে। তো আমার এই জায়গায় কি হবে, আমি যদি সেলস না হয় তাহলে আমার কোনো স্পেস দিতে হবে না, সেলস হইলে তখন আমাকে কি করতে হবে, স্পেস রেন্ট দিতে হবে। তো ইটস টোটালি ভেরিয়েবল। আর যদি আমার কোনো ফিক্সড কস্ট না থাকে তাহলে আমার কোনো ব্রেক ইভেন পয়েন্ট নেই, তাহলে আমি যা সেল করবো তার মধ্যে আমার কি হবে, প্রফিট হবে। স্যার ঠিক ওটা আছে, একটু জিজ্ঞেস করে। জি স্যার, থ্যাংক ইউ। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে? না স্যার, এটা তার কোনো কোশ্চেন নেই। সবাই দেখতে পাচ্ছেন তো না? স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। দেখা যাচ্ছে স্যার। স্যার দেখা যাচ্ছে। ওকে, আপনারা আপনারা একটু লিখেন প্রবলেম 519, প্রবলেম 520, এই দুটো প্রবলেম করবেন। প্রবলেম 521, প্রবলেম 522, প্রবলেম 524, প্রবলেম 526, আর একটা প্রবলেম 528।
এই প্রবলেমগুলো করলে মোটামুটি আপনাদের আশা রাখি সবগুলো জিনিস কভার হয়ে যাবে। আপনারা কি লিখছেন আমি যেগুলো বলেছি? আমাদের স্যার এডিশনটা, আমার এডিশনটা স্যার পুরোনো এডিশন স্যার, একটু যদি আবার ইয়া করতেন আমি মিলে ফেলতে পারতাম আর কি। আচ্ছা জয়, আপনি একটু এই জিনিসটা স্যার আমার সাথে যে share করুন। এডিশনটা, আমার যে এডিশনটা স্যার ওটা স্যার একটু পুরোনো। না আপনার ওইটা সাথে ওইটা তো আর আমি বুঝতে পারবো না যে আসলে কোনটা বলছেন। আমি স্যার যে আপনি যদি কাজটা আবার বলছি- একটু রিপিট দেখাতেন আমি তাহলে আমি স্ন্যাপশটটা নিয়ে ফেলতে পারতাম আর কি। প্রবলেম 519 520 স্ক্রিনশট নিয়েছেন? জি স্যার। প্রবলেম 521 522 জি স্যার। 523 526 স্যার 24 বলেছিলেন স্যার। 24 বলেছি না? স্যার 22 এর পরে 22 24 স্যার, মানে 23 নাম্বারটা বলেননি স্যার। 24 24 26 স্যার নিতেছি স্যার, 26 নিতেছি। তারপর স্যার 28 তারপরে 28 ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, এটা হলো যে আসলে এই জায়গায় আমি যেটা বললাম যে আপনাদের প্র্যাকটিসের সুবিধার্থে যে এগুলো যে করলে মোটামুটি আপনার কনসেপ্টটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে সিভিপি অ্যানালাইসিস ক্ষেত্রে। ঠিক আছে? যদি আপনারা কেউ কোনো সমস্যা ফিল করেন এগুলো করতে গিয়ে, তো ডেফিনেটলি আগামীকাল ক্লাসে রেস করতে পারবেন, নতুবা আমরা যে কাজটা করবো এরপরে ক্লাসে আমরা স্ট্যান্ডার্ড কোস্টিং এ চলে যাবো, অর্থাৎ আগামীকাল আমরা স্ট্যান্ডার্ড কোস্টিং এ চলে যাবো। ঠিক আছে? স্যার চ্যাপ্টার কোনটা হবে স্যার গ্যারিসনে? স্ট্যান্ডার্ড কস্টিং বের করবেন, স্ট্যান্ডার্ড কস্টিং লেখা আছে সরাসরি। স্ট্যান্ডার্ড কস্ট করাবো, তারপর আমরা বাজেটে চলে যাব। ঠিক আছে? তারপর 10 মনে হয়। কারো কোনো কোশ্চেন আছে? করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার একটা কোশ্চেন যদি কিছু মনে না করেন। জি জি, না না মনে করবো না, করেন। স্যার আপনি যে থেকে পড়ান স্যার, যদি আমাদের একটু ধারণা থাকে আগে থেকে তাহলে স্যার বুঝতে সুবিধা হয় স্যার। যদি ধারণা না থাকে স্যার তাহলে মনে স্যার একেবারেই মানে ধরা যায় না। আমি তো বললাম যে আগামীকাল ক্লাসে আমরা স্ট্যান্ডার্ড কোস্টিং করাবো। স্যার ওই আগে থেকে একটু দেখতে হবে স্যার, নাহলে স্যার না নিশ্চয় স্যার আপনার দখল অনেক বেশি স্যার, বিদায় স্যার আপনারা একটু ধরে পড়াতে পারেন। জি জি, বুঝিনি। না বলছি এখন স্যার তো আপনার যেটা হলো দখল যে অনেক ভালো এখন স্যার, যেটা অনেক হলো যে বেশি। এখন যেটা হলো যেহেতু ক্লাস অলমোস্ট প্রতিদিন হয়, তো আসলে ভেরি ডিফিকাল্ট আসলে ফলো আপ করা আপনাদের জন্য, কারণ আপনারা আসলে সেই সময়টা পাচ্ছেন না, অনেকগুলো ক্লাসই করতে হচ্ছে। তো 3টা থেকে 6টা পর্যন্ত ক্লাস, 3টা থেকে 9টা পর্যন্ত স্যার ক্লাস থাকে। এরপর হচ্ছে এই যতটুকু সময় পাই পড়াবে, মানে খুব এক্স্যাক্টলি না সময় পাওয়া যায়। আমি বুঝতে পারছি সিনারিওটা, বাট আমাদের যেটা হলো যে আমাদেরকে আসলে ঈদের আগে আপনাদের ক্লাস শেষ করে দিতে হবে। তো ঈদের আগে শেষ করতে হলে আমাদের অপশন ছিল না। যদি এরকম হতো যে ধরেন আমি 3 ঘন্টা ধরে ক্লাস নিচ্ছি, তখন মাঝখানে একদিন গ্যাপ দিলাম, তখন হয়তো আপনারা একটু ব্রেদিং স্পেস পাইতেন। আমাদের ফলো আপ করতে স্যার খুব ভালো হতো স্যার, কিন্তু স্যার এখন যেভাবে ক্লাস হচ্ছে স্যার এগুলো খাবার দেওয়া স্যার কোনোভাবেই জব করে সম্ভব না স্যার। ডিফিকাল্ট, আসলে খুব ডিফিকাল্ট। বাট এটা হয়তো নেক্সট সেশনে যারা নিবে বা যারা ক্লাস করবে তাদের হয়তো এত প্রবলেম হবে না, কারণ তখন আর এত রাশ হবে না। বাট আপনাদের যেহেতু সেশনটা আসলে নর্মাল রেগুলার ক্লাস হলে এটা আপনাদের দিনের ভিতরে ক্লাস শেষ হয়ে যেত, আর যেহেতু হচ্ছে না, সো ভেরি ডিফিকাল্ট আসলে বলাটা কি হবে এটা একটা। স্যার কি ভাগনা ক্লাস না বেসিক্যালি? জি
ঢাকায় কি ক্লাস নেন আপনি স্যার? ঢাকায় ঢাকায় কি আপনি স্যার ক্লাস নেন? জি হ্যাঁ স্যার, ইভিনিং শিফটে ঢাকায়। কই ক্লাস নিব স্যারের বাসায়? স্যার আমরা বেসিক্যালি চিরং থেকে বলতেছিলাম তো এই জন্য। না না বুঝতে পেরেছি, বাট আমার যেটা হলো যে আপনারা কি আমার ক্লাস বুঝতে পারেন না আপনি পারেন না? ঢাকা ক্লাস নেন আর বাসায় ক্লাস নেই। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। জি বলেন স্যার আমি রাসেল বলছিলাম। আসলে আমি স্যার আপনার ক্লাস লাস্ট ক্লাস দুটো অ্যাটেন্ড করেছি আমি। তো ভালো লাগতেছে আপনার ক্লাসটা স্যার। আমাদের এটা আর হচ্ছে যে অনলাইন ক্লাসটা আমাদের কন্টিনিউ করার জন্য যে সবসময় এটা পরবর্তীতে ধারা অব্যাহত থাকার জন্য একটা আবেদন আপনার কাছে। আসলে আমরা যারা চাকরি করি একটু বলি, আমরা হইলাম যে টিচার, এই জায়গায় জাস্ট আমরা ক্লাস নিচ্ছি। এই ডিসিশনটা নিবে হলো ন্যাশনাল কাউন্সিলের একাডেমিক কমিটি, যে আসলে তারা ক্লাসটা কিভাবে করবে। তো আপনাদের যদি নেক্সট ক্লাসটা 100% অনলাইনে হবে, অলরেডি আপনারা সার্কুলার মনে হয় দেখে ফেলেছেন, নেক্সট সেশনটা অনলাইনে হবে। বাট আইসিএবি আসলে সবসময়ের জন্য অনলাইন ক্লাস রাখবে কিনা আমি জানি না, ঠিক আছে? আমরা আবেদন করতে তো পারি স্যার। আমরা আপনারা এক্সিকিউটিভ ডিরেক্টর যিনি আছে ওনার বরাবর আপনারা একটা আরেকটা যাবেন কোনো কনসেপ্ট নাই। তো এটা আইসিএবি একাডেমিক কাউন্সিলে কনসিডার হবে। ব্যাপারটা স্যার আমরা যারা জব করি এরপর যখন আসলে অফিস শেষ করে ক্যাম্পাসে গিয়ে ক্লাস করলে আসলে এনার্জিটা থাকে না স্যার। না বুঝতে পারছি, থাকবো জব করানোর নিজেদের পড়ানোর লাগে। বুঝতে পারছি। আচ্ছা যেটা হোক, এগুলো নিয়ে আমরা আসলে ডিসকাস করতে হবে। তো আশা রাখি যে আপনাদের আর কোনো কোশ্চেন আছে, কারো কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে আজকের ক্লাস নিয়ে, সিবিপি অ্যানালাইসিস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আপনি যে আলোচনাটা করেছেন সেখানে একটা জায়গায় দেখে, জি প্লিজ একটু আনমিউট করে নেন। স্যার আসসালামু আলাইকুম। জি বলেন। স্যার আপনার আজকে লেকচারের একটা সিনারিও ছিল, সেখান থেকে আমরা 3টা সিনারিও অ্যানালাইসিস করে বুঝতে পেরেছি যে যে কোম্পানির ফিক্সড কস্ট বেশি থাকে তাদের সেল টার্গেটটা সবসময় বেশি থাকে। তো এখান থেকে স্যার আমরা যদি কস্ট অপটিমাইজেশনের কথা বলি বা কস্ট রিডাকশনের কথা বলি, সেখানে স্যার মানে সাজেস্টিভ ইয়েটা কি হবে স্যার? না, আপনি শুধু ফিক্সড এক্সপেন্সের উপর বেস করে আপনি করতে পারবেন না। প্রথম যে জিনিসটা দেখতে হবে আপনার পুরো কোম্পানির আসলে ফিউচার আউটলুকটা দেখতে হবে, যে আপনি যে কোম্পানিতে জব করছেন তার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো ফিউচার ডিমান্ড কি হবে, মার্কেট ডিমান্ড আছে কি নাই। যদি মার্কেট ডিমান্ড কন্টিনিউয়াসলি আগামী 8 থেকে 10 বছর গ্রো করে, ঠিক আছে, আপনার তখন অটোমেশনের কথা চিন্তা করতে পারবেন যে আপনার ভেরিয়েবল কস্ট কমানোর জন্য। অথবা আপনি যদি মনে করেন যে না, আমার এই কোম্পানিগুলো আমার যে এক্সিস্টিং প্রোডাক্ট আছে সেগুলো আসলে ফিউচারে সাবস্টিটিউট প্রোডাক্ট বা কমপ্লিমেন্টারি প্রোডাক্ট চলে আসবে, সো আমার ডাইভার্সিফাইড প্রোডাক্টে যেতে হবে, দেন আপনাকে ডিফারেন্টলি চিন্তা করতে হবে। এই ধরনের ডিসিশনগুলো আসলে আপনাদের লেভেলে বা এই লেভেলে আসে না, এগুলো সাধারণত ম্যানেজমেন্ট লেভেল থেকে আসবে, যে আসলে যে হয়তো অটোমেশনে যাবে কি যাবে না। এটা ভেরি ডিফিকাল্ট, যখন ফিক্সড এক্সপেন্স বেশি হয়ে যাবে সেই জায়গায় আসলে আপনি কোনোটা রিডাকশন করলে আপনার কি হবে, আপনাকে আগে স্যালারি কমাতে হবে, নাহলে রেন্ট কমাতে হবে, নাহলে আপনার ফ্যাক্টরি অপারেট কমাতে হবে। এগুলো তো কমানোটা খুব ডিফিকাল্ট, কারণ নন ভ্যালুয়েবল অ্যাক্টিভিটিস আইডেন্টিফাই করতে হবে, দেন সেগুলো এলিমিনেট করতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নাই। অথবা আপনি যে কাজটা করতে পারেন, আপনার যদি ফিক্সড এক্সপেন্স বেশি হয়ে থাকে, আপনার হতে পারে কোম্পানি সেমি অটোমেটেড করা, তো আপনি আগে অটোমেশন করতে পারেন অথবা টোটালি ম্যানুয়ালি চলে আসতে পারেন। এই জিনিসগুলো আপনাকে অ্যানালাইসিস করে আসলে বলতে হবে এটা কোম্পানি কারেন্ট সিনারিও কি, সিচুয়েশন কি, এগুলো না দেখে আসলে সরাসরি বারবারই আসলে কোনো ডিসিশন দেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ স্যার আপনার উত্তরের জন্য। স্যার আর একটা কোশ্চেন করতে পারি? জি বলেন, 1 মিনিট অলরেডি চলে গেছে। স্যার আমি খুব সংক্ষেপে করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আমাদের সমস্ত ক্যালকুলেশন গুলো সেলস রেভিনিউর উপরে ক্যালকুলেট করা হয়। যদি এমন হয় যে আমার সেলসটা কমেছে কিন্তু প্রোডাকশন রেটটা সেম ছিল, যার কারণে আমার ইনভেন্টরি স্টক অনেক বেড়ে গিয়েছে, সেগুলো কি কনসিডারেশনে আসবে না স্যার? না, ইনভেন্টরি স্টক কেন পারবে? আপনি তো প্রোডাকশন করবেন বেসড অন ইওর সেলস প্ল্যানিং, তাই না? স্যার কোনো সময় এরকম সিনারিও আসে যে হয়তোবা আমার অর্ডার নেই, সে ধরনের প্রি প্ল্যান অর্ডার নেই, কিন্তু আমার মেশিন গুলো চালু রাখতে হবে। প্রোডাকশন সাইড থেকে আমি বলছি স্যার, আমি ম্যানুফ্যাকচারিং এ কাজ করি, সেই মানে রিয়েল সিনারিও থেকে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি স্যার। আপনি আগামীকাল আমাকে এই জিনিসটা শেয়ার করবেন, কারণ আরেকজন টিচার ওয়েট করছে। তো শিওর স্যার, শিওর। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।